হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসইসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আর যে প্রশ্নগুলো তোমাদের 2022 সালে পরীক্ষায় একবার এসে গিয়েছে, অর্থাৎ তোমাদের জন্য আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, ভারতে পারিবারিক আদালত সম্পর্কে আলোচনা করো। বা প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে, ভারতে পারিবারিক আদালতের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। অ্যান্সারটা দেখবে, পরিবার হলো সমাজের ভিত্তি স্বরূপ। সমাজের প্রগতির জন্য পারিবারিক শান্তির বিশেষ প্রয়োজন। পারিবারিক বিবাদ ঘটলে তাই ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রচলিত বিচার ব্যবস্থা যথেষ্ট নয়। পারিবারিক বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 1984 অনুযায়ী বিশেষ পারিবারিক আদালতের ব্যবস্থা করা হয়েছে। এবার কি বলা হচ্ছে দেখো, পারিবারিক আদালত প্রতিষ্ঠার পেছনে মূল উদ্দেশ্য ছিল নিয়মিত ও চিরায়ত বিচার ব্যবস্থার জটিল ও ভীতিজনক পরিবেশ থেকে দূরে পারিবারিক বিষয় নিয়ে মামলার নিষ্পত্তি করা এবং বিবাহ বিচ্ছেদ, গোপনীয়তা, শিশু হেফাজত ইত্যাদির মতো বিষয়গুলির মোকাবিলার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা। পারিবারিক বিবাদের আইনি দিক থাকতে পারে, কিন্তু এই বিষয়গুলির মোকাবিলা করার জন্য একটি মানবিক ও মানসিক দিকও রয়েছে। পরামর্শদাতারা কাউন্সিলিংয়ের মাধ্যমে পুনর্মিলন ও পারস্পরিক সমঝোতার সৃষ্টি করতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পারিবারিক আদালতগুলি তাদের নিজস্ব পদ্ধতি বিকশিত করতে পারে। মধ্যস্থতা এবং সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার জন্য বিশেষ জোর দেওয়া হয়। পারিবারিক আদালতের মূল উদ্দেশ্য পারিবারিক বিষয়গুলি সম্পর্কিত মামলার সুষ্ঠু কার্যকর নিষ্পত্তিতে সাহায্য করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, পারিবারিক আদালত আইন 1984। এই আইনের প্রস্তাবনায় বলা হয়েছে, বিবাহ এবং বিবাহের সঙ্গে সম্পর্কিত যাবতীয় সমস্যা ও বিবাদের দ্রুত সমাধান কল্পে এই আদালত কাজ করবে। যে রাজ্য পারিবারিক আদালত গঠন করতে চায় সেই রাজ্যকে হাইকোর্টের সঙ্গে আলোচনা সাপেক্ষে পারিবারিক আদালত গঠন করতে হবে। পারিবারিক আদালতে একজন প্রিন্সিপাল জজ থাকবেন, সঙ্গে অন্যান্য জজ থাকবেন। পারিবারিক আদালত সেই বিচারপতিকেই নিয়োগ করতে হবে। পারিবারিক আদালতে সেই বিচারপতিকেই নিয়োগ করতে হবে যার বিচারক হিসাবে অন্যত্র 7 বছর কাজ করার অভিজ্ঞতা আছে। পারিবারিক আদালতের জন্য যে আইন তৈরি করা হয়েছে সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, মানে বিচার বিবেচনার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে। যেখানে আরও বলা হয়েছে, পারিবারিক আদালতের প্রাথমিক কর্তব্য হচ্ছে বিষয়টিকে টিকিয়ে রাখা। পারিবারিক আদালতের ভারপ্রাপ্ত দক্ষ অভিজ্ঞ বিচারক সবসময় চেষ্টা করবেন বিসম্বাদ মিটিয়ে যাতে বিবাহকে স্থায়িত্ব দেওয়া যায়। পরের অংশটুকু আলোচনা করব এবং আরও একটি প্রশ্নের উত্তর আলোচনা করব আজকে ক্লাসে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে কি বলা হচ্ছে দেখো, পারিবারিক আদালতের কর্মচারী হিসাবে যারা কাজ করবেন তাদের মধ্যে কাউন্সিলররাও থাকবেন। পারিবারিক আদালতের কাজ হচ্ছে পরিবেশ পরিস্থিতির বিচারে ক্রমাগত চেষ্টা করে যাওয়া যাতে বিবদমান পক্ষগুলির কোনো একটা যুক্তিসম্মত সমাধানে পৌঁছে দেওয়া যায় এবং এই কাজে বিচারককে সাহায্য করা এবং বিবদমান পক্ষগুলিকে মাধ্যমে পৌঁছে দেওয়া, আপোষের মাধ্যমে সমাধানে পৌঁছাতে সাহায্য করা কাউন্সিলরদের নিয়োগ করা হয়। পারিবারিক আদালতের সঙ্গে যুক্ত বিচারপতির এখতিয়ার জেলা জজের সমতুল্য। বিবাহ নাকচ অথবা দাম্পত্য জীবনের পুনর্স্থাপন অথবা কোনো বিবাহের আইনি বৈধতা আছে কিনা
বা ভরণ পোষণ সংক্রান্ত বিষয় সব কিছুই এই আদালতে বিবেচ্য বিষয় হতে পারে। পারিবারিক আদালত বিচার চলাকালীন কোনো পক্ষই আইনজীবী নিয়োগ করতে পারবে না, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আদালত যদি মনে করে আইনজীবী প্রয়োজন তখন সংশ্লিষ্ট বিচারক আইনজীবী নিয়োগের অনুমতি দিতে পারে। শান্তিপূর্ণ পরিবেশে গৃহশান্তি বিঘ্নিত না করে দেখো আপোষ রফা ও সমঝোতার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ, শিশু হেফাজত, অভিভাবকত্ব, সম্পত্তি বন্টন ইত্যাদি বিষয়গুলি নিষ্পত্তি করা হলো পারিবারিক আদালতের উদ্দেশ্য। ফ্যামিলি কোর্টের একজন মাত্র বিচারপতি থাকেন। হাইকোর্টের পরামর্শক্রমে রাজ্য সরকার কর্তৃক তিনি নিযুক্ত হন। পারিবারিক আদালতের শুনানি রুদ্ধদ্বার করে হতে পারে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 পারিবারিক আদালতের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। ডাউরি প্রোহিবিটেশন অ্যাক্ট 1961 মামলাও পারিবারিক আদালতের নিষ্পত্তি করতে পারে। এবারে পরের প্রশ্ন যেটা আছে, এটাও 2022 সালে তোমাদের পরীক্ষায় এসেছে। প্রশ্নটা হচ্ছে 2003-এ 91তম সংবিধান সংশোধন আইনের মূল দিকগুলি আলোচনা করো। 91তম সংবিধান সংশোধনে কি হয়েছিল সেগুলো দেখব। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন আছে, সেখানে কি লিখবে দেখো, যে ভারতের সংবিধান একটি গতিশীল নথি যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। রাজনৈতিক প্রশাসনিক প্রয়োজন মেটানোর জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। 2003 সালে 91তম সংবিধান সংশোধনী আইন একটি গুরুত্বপূর্ণ সংশোধনী যা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য প্রণীত হয়। এই সংশোধনী আইন ভারতীয় গণতন্ত্রের দুই প্রধান সমস্যা, দলত্যাগ এবং মন্ত্রিসভার আকার সীমিত করার জন্য গৃহীত হয়েছিল। মূল আলোচনায় কি বলা হচ্ছে দেখো, দুটি যে মূল বিষয়, এক হচ্ছে দলত্যাগ আইনকে শক্তিশালী করা। দলত্যাগ একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে 1985 সালে 52তম সংবিধান সংশোধনী আইনের পরেও দলত্যাগের ফলে সরকারগুলির স্থায়িত্ব এবং সংসদীয় গণতন্ত্র বিপন্ন হচ্ছিল। 91তম সংশোধনী দলত্যাগ আইনকে আরও শক্তিশালী করে সংশোধনীতে বলা হয়েছে, দলত্যাগীদের অযোগ্য ঘোষণা করলে তারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারবে না। এইভাবে দলত্যাগকে নিরুৎসাহিত করা হয় এবং গণতন্ত্রের স্বচ্ছতা নিশ্চিত করা হয়। 2 নম্বর হচ্ছে মন্ত্রিসভার আকার সীমাবদ্ধ করা। সংবিধানের 75-এর 1-এর এ এবং 164-র 1-এর এ ধারার মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রিসভার আকার নিয়ন্ত্রণ করা হয়। সংশোধনীতে উল্লেখ করা হয়েছে যে মন্ত্রিসভার আকার সংশ্লিষ্ট বিধানসভার মোট আসনের 15%-র বেশি হতে পারবে না। এই বিধান মন্ত্রিসভার অপ্রয়োজনীয় সম্প্রসারণ রোধ করে এবং জনসেবার ব্যয় কমায়। এবার সংশোধনীর গুরুত্ব দেখো, 91তম সংশোধনী গণতান্ত্রিক ব্যবস্থার স্থায়িত্ব স্বচ্ছতা রাখতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এটি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে এবং মন্ত্রিসভার কার্যকারিতা বৃদ্ধি করে। মন্ত্রিসভার আকার সীমিত করার মাধ্যমে প্রশাসনিক দক্ষতা বাড়ানো সম্ভব হয়েছে। দলত্যাগকে নিরুৎসাহী করার ফলে রাজনৈতিক অনৈতিকতা কমেছে। তারপর উপসংহারে কি বলা হচ্ছে দেখো, 91তম সংবিধান সংশোধনী আইন ভারতীয় গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এটি দলত্যাগ ও মন্ত্রিসভার সম্প্রসারণের সমস্যাগুলি সমাধানের একটি কার্যকর প্রচেষ্টা। যদিও এই সংশোধনী সমস্ত সমস্যার সমাধান নয়, এটি গণতন্ত্রকে শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে এই আইন আরও কার্যকর হবে যদি তা যথাযথভাবে প্রয়োগ করা যায়। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দুটি 15 নম্বরের প্রশ্নের উত্তর।